বিশিষ্ট অধ্যাপক এবং প্রাণীবিজ্ঞানী তথা লেখক শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা কাদ্দৌর কদ্দূর এই গল্পাংশটি নিয়ে আজ আলোচনা করব। এই গল্পাংশটি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত। এখানে লেখক পৃথিবী তথা জীবজগতের সমস্ত ক্ষুদ্র প্রাণী থেকে বৃহৎ প্রাণী পর্যন্ত প্রত্যেকেরই দেহের ওজনের সঙ্গে তাদের গতিশীলতার কথা এবং কোনো বস্তুই, সেটা সজীব বস্তুই হোক বা জড়বস্তু, তাদের আকৃতি বিশাল হলেই যে তারা খুব ভালো গতিশীল বা গতিবেগ সম্পন্ন হতে পারবে তা নয়। আবার অতি ক্ষুদ্র প্রাণীরাও বা পতঙ্গরাও যে খুব দ্রুতশীল হয় বা গতিবেগ সম্পন্ন হয় তাও কিন্তু নয়। আর এখানে লেখক এই গল্পের মাধ্যমে সেরকমই কয়েকটি উদাহরণ দিয়েও দেখিয়েছেন এবং তাদের দেহের সঙ্গে ভারসাম্য রেখে তাদের গতিবেগও উল্লেখ করেছেন। প্রথমেই এই লেখক শিবতোষ সম্পর্কে যেটা বলা যায়, এই বিশিষ্ট অধ্যাপক এবং প্রাণীবিজ্ঞানী শিবতোষ মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1926 খ্রিস্টাব্দে। তিনি কলকাতার প্রেসিডেন্সি, দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় সহ আমেরিকার রকফেলার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। জীববিদ্যার উন্নয়নমূলক গবেষণার জন্য জুলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, এশিয়াটিক সোসাইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহু স্বীকৃতি এবং সম্মান পেয়েছিলেন। স্যার দোরাবজি টাটা স্বর্ণপদক, জয়গোবিন্দ স্বর্ণপদক প্রভৃতি ছিল তার মধ্যে উল্লেখযোগ্য। তিনি বিজ্ঞানভিত্তিক লেখায় সমান জনপ্রিয় এবং অবিস্মরণীয় কৃতিত্বের দাবিদার ছিলেন। তার কয়েকটি উল্লেখযোগ্য লেখা হল অনুর উত্তরায়ণ, লাবণ্যের অ্যানাটমি, দিকবিদিক, মানহাটান ও মার্টিনি, আসা যাওয়া পথের ধারে প্রভৃতি। লেখক এই গল্পাংশে যে বিষয়বস্তুগুলো তুলে ধরেছেন সেগুলি এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। লেখক বলছেন, জগতের সব কিছুই তার নির্দিষ্ট একটি লক্ষ্যের দিকে এগিয়ে যায়। ইঁদুর যেমন যায় গর্তের দিকে, নদী যেমন যায় সাগরের দিকে, আবার জন্মের লক্ষ্য মৃত্যুর দিকে, অনুরূপভাবে মৃত্যুর লক্ষ্য জন্মের দিকে ইত্যাদি। এই একইভাবে জীবজগৎ এবং জড়জগৎ একটি নির্দিষ্ট পরিণতির দিকে এগিয়ে চলেছে। এরকমভাবে এক প্রসিপানি অ্যামিবাও চলে, তবে তার চলার ভঙ্গি অদ্ভুত। তার গতিবেগ কম, অন্যদিকে জেট প্লেনের গতি বেশি। আমাদের দেহ অ্যামিবার মতো ভবঘুরে অনেক কোষ আছে, তারা দেহে ঢোকা বহিঃশত্রুকে নাশ করতে ঘুরে বেড়ায়। এছাড়া এককোষী প্রাণী প্যারামোসিয়াম সিলিকার সাহায্যে চলাফেরা করতে পারে। আবার উচ্চতর প্রাণীর মধ্যে গমনাগমনের মাধুর্যও দেখতে পাওয়া যায়। নানা প্রজাতির মাছ যেরকম নানান ভঙ্গিমায় চলাফেরা করে, প্রজাপতি যেমন ডানায় ভর করে ছুটে যায়, পাখিরাও কিন্তু একই রকমভাবেই এগিয়ে চলে ডানায় ভর করে। তাদের পাখার শক্তিতে এক এক পাখি এক এক রকমের গতিতে ছুটতে সক্ষম। শামুকরা যেমন তাদের চলার পথে জলের চিহ্ন বা ছাপ রেখে যায়। আবার বিশালদেহী চিতাবাঘ ঘন্টায় 70 মাইল দৌড়তে পারে। গোবি মরুভূমির গ্যাজেলি হরিণের গতিশক্তি আবার অনেক বেশি। অর্থাৎ মোট কথা হলো, দেহের অতিরিক্ত ওজন নিয়েও প্রাণীরা কিন্তু যথেষ্ট গতিসম্পন্ন হয়। আবার পাখিদেরও গতি আছে। মেরু প্রদেশের টার্নাস প্রতি বছর 11,000 মাইল উড়ে আবার ফিরে আসে। কোনো কোনো পাখি ঘন্টায় 100 এমনকি 200 মাইলও উঠতে সক্ষম হয়। ক্যাঙ্গারু, এমুর মতো প্রাণীরাও কিন্তু গতিসম্পন্ন হয়। এভাবে দেখতে পাওয়া গেছে মোষ, হাতি, শূকর, শিয়াল, সজারু, খরগোশও কিন্তু তাদের একটা নির্দিষ্ট গতিবেগে চলে। এই সমস্ত কিছুই গেল বাইরের চলা। এছাড়াও আছে মনের চলা। মনের এই বেগ অসীম, আলোর গতির মতোই অসীম। সব স্থানেই এই মন যাতায়াত করতে পারে। আর মনের দৌড়ে পৃথিবীতে মানুষ কিন্তু চ্যাম্পিয়ন। এই মনের জোরেই হিউয়েন-সাং, অতীশ দীপঙ্কর, ভাস্কো ডা গামা, কলম্বাস, শঙ্করাচার্য পৃথিবী পরিভ্রমণ করে নতুন নতুন পথ, দেশ ও মহাদেশ আবিষ্কার করেছিলেন। তবে মানুষ নিজের মনের গতিবেগের দ্বারা অনুপ্রাণিত হয়ে জাহাজ, প্লেন, রেল
জেটকে চালাতে চেয়েছে। আকাশ তাই মানুষের ঘোড়দৌড়ের মাঠ, সে স্বর্গমর্ত পাতাল তোলপাড় করে পৃথিবীর দিকে রওনা হওয়ার জন্য সচেষ্ট। পৃথিবীও কিন্তু তার গতিবেগে চলছে, কিন্তু পৃথিবী কারোর পেছনে ছোটে না, সে আপন খেয়ালে চলে। তাই পৃথিবী আমাদেরকে শেখায়, থামাই জীবনের শেষ, দাঁড়িও না, শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ না করাই সকলের উচিত। অর্থাৎ এই গল্পাংশের মধ্যে দিয়ে লেখক যেটা বোঝাতে চেয়েছেন, বিশ্বভুবন গতিমান, গতি না থাকলে সবই কিন্তু বন্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। আর মানুষ গতিকে ভয় করেই মহাবিশ্বের ওপর কর্তৃত্ব করতে চাইছে, কিন্তু সব ক্ষেত্রে কর্তৃত্বই শেষ কথা নয়, বরং শাশ্বত সত্যই গতির লক্ষ্য হওয়া উচিত। আর সার্বিক কল্যাণে সবার চলার গতি নির্দিষ্ট ও সাবলীল হোক, এটাই কিন্তু লেখক সকলের কাছে প্রত্যাশা করেছেন। এই গল্পাংশে বা গদ্যাংশে কয়েকটি উল্লেখযোগ্য শব্দ বা শব্দবন্ধ লেখক ব্যবহার করেছেন। তার মধ্যে প্রথমেই আছে এশিয়াটিক সোসাইটির কথা। এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। ইনি ছিলেন বিখ্যাত ভাষা পণ্ডিত। তার হাতে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা ঘটেছিল। এছাড়াও একটি শব্দ এই গল্পের শেষে আছে, চড়ুইবেতি। এই চড়ুইবেতি হলো বেদের মন্ত্র। আর এই চড়ুইবেতিকে এক কথায় বলতে পারা যায় এগিয়ে যাও। অর্থাৎ চড়ুইবেতি শব্দের বাংলা অর্থ এগিয়ে যাও, অর্থাৎ চলমানতাই জীবন, আর তাতেই কিন্তু প্রত্যেকের স্বপ্ন সার্থক হবে। এরপরে আরেকজন বিজ্ঞানীর কথা বলা হয়েছে, তিনি হলেন আইনস্টাইন। আইনস্টাইন ছিলেন একজন বিখ্যাত পদার্থবিদ। তিনি জার্মানির আলমা শহরের এক ইহুদি বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম হয়েছিল 1879 খ্রিস্টাব্দে আর মৃত্যু হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। তিনি বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য 1921 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এছাড়াও বলা হয়েছে গ্যালিলিওর কথা। গ্যালিলিও জন্মগ্রহণ করেছিলেন 1564 খ্রিস্টাব্দের 15ই ফেব্রুয়ারি ইটালির পিসা শহরে। জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং গণিত ছিল তার কর্মকেন্দ্র। দূরবীক্ষণ যন্ত্রের তিনি আবিষ্কার করেছিলেন। পৃথিবীর প্রদক্ষিণ তত্ত্ব নিয়ে ধর্মবিশ্বাসীদের সঙ্গে তার বিরোধ বেঁধেছিল, ফলে তাকে বন্দি জীবন কাটাতে হয়েছিল। 1642 খ্রিস্টাব্দে এই মহান বিজ্ঞানী মারা যান। কোপার্নিকাসের কথাও এখানে বলা হয়েছে। কোপার্নিকাসের পুরো নাম ছিল নিকোলাস কোপার্নিকাস। এই বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী 1473 খ্রিস্টাব্দে পোল্যান্ডের থর্ন শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার মৃত্যু হয়েছিল 1543 খ্রিস্টাব্দে। এছাড়াও বলা হয়েছে সক্রেটিসের কথা। তিনি ছিলেন একাধারে একজন দার্শনিক এবং জ্ঞানী ব্যক্তি। অর্থাৎ বলা যায় প্রাচীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি ছিলেন এই সক্রেটিস। আনুমানিক 470 খ্রিস্টপূর্বাব্দে তিনি গ্রিসের এথেন্স শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন অতি সাধারণ পরিবারের সন্তান, আর দার্শনিক প্লেটো ছিলেন তার শিষ্য। আরেকটি শব্দ এখানে বলা হয়েছে উত্তমাশা অন্তরীপ। এই উত্তমাশা অন্তরীপের অন্য নাম ছিল ঝড়ের অন্তরীপ। এর কারণ হলো প্রায় এই অন্তরীপে ঝড় উঠত, আর প্রায় ঝড় উঠত বলে এর অপর নাম ছিল ঝড়ের অন্তরীপ। এবার আমি তোমাদের কাছে এই গল্পাংশের বা গদ্যাংশের কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ তুলে ধরব। প্রথমেই আছে গর্ত। গর্ত মানে গহ্বর, আঘ্রাণ মানে গন্ধ, স্বভাবত মানে স্বভাব বা বৈশিষ্ট্যগত, বিদ্যা মানে জ্ঞান, প্রত্যাশী মানে আশা করে যে, মরীচিকা মানে দৃষ্টিভ্রম, নারাজ মানে অসম্মত, সক্ষম মানে পারদর্শী, ভিয়েন মানে পাক করার কাজ, সংগ্রহ মানে জোগাড়, স্থাণু মানে জড়বৎ বা স্থির, পরিভ্রমণ মানে ঘুরে বেড়ানো, রসনা মানে জিহ্বা, রটনা মানে জনশ্রুতি, কুইক মার্চ মানে তালে দ্রুত পা ফেলা, কৃতিত্ব মানে পারদর্শিতা, অনুবীক্ষণ মানে হচ্ছে যে যন্ত্র দিয়ে ক্ষুদ্র হতে ক্ষুদ্র জিনিসকে দেখতে পাওয়া যায়, অদ্ভুত মানে বিস্ময়কর, অ্যামিবা এক ধরনের এককোষী প্রাণী, ক্ষণিকের মানে অল্প সময়ের, প্রোটোপ্লাজম কোষের মধ্যে একটি অংশ বিশেষ, মুহুর্মুহু মানে বারবার, মন্দগতি মানে ধীরগতি, অতিক্রম মানে পার হওয়া, রক্ষে মানে বেঁচে যাওয়া, আদিকাল মানে প্রথম থেকে, ভবঘুরে মানে আপন ইচ্ছে যার চলা, সৈন্য সামন্ত রক্ষক,
প্রকৃত মানে মূলত, মাধুর্য মানে সৌন্দর্য, প্রচণ্ড মানে ভীষণ, কলাকুশলা, আদব কায়দা বা কানুন বা রীতি বা পদ্ধতি বা উপায়, দৈহিক মানে শারীরিক বা দেহ সম্পর্কিত, ওজন মানে ভার, বিবেচ্য মানে বিবেচনার যোগ্য, গতিবেগ মানে চলার গতির পরিমাণ, চরৈবেতি মানে চলতে থাকো, বাজি মানে প্রতিযোগিতা, অত্যধিক মানে খুব বেশি, তীব্র মানে প্রখর, অনুপাতে মানে তুলনামূলকভাবে, পারদর্শী মানে দক্ষ, বপু মানে দেহ, গদাই লস্কর চাল মানে ধীর গতি, সীমিত মানে নির্দিষ্ট সীমার মধ্যে, সঞ্চালন মানে চালানো, বিপাক মানে হজম করার পদ্ধতি, উৎপন্ন মানে সৃষ্টি, ক্রমবিকাশ মানে ধীরে উন্নত হওয়ার প্রক্রিয়া, দুস্তর মানে কঠিন, অবাধ মানে বাধাহীন যেখানে কোনো বাধা নেই, বিশিষ্ট মানে বিশিষ্টতা সম্পন্ন, অদৃশ্য মানে লুপ্ত, চ্যাম্পিয়ন মানে সর্বশ্রেষ্ঠ, দুর্জয় মানে যা জয় করা কঠিন, পদব্রজে মানে পায়ে হেঁটে, ক্ষান্ত মানে শেষ, উৎসুক মানে উৎসাহী, ত্রিভুবনেশ্বর মানে তিন ভুবনের ঈশ্বর, এই ত্রিভুবন হচ্ছে স্বর্গ, মর্ত এবং পাতাল, বিশ্বকীর্তি মানে শ্রেষ্ঠ কাজের নিদর্শন, দায় মানে কর্তব্য, জীবনের শেষ মানে মৃত্যু বা পরিসমাপ্তি, আর শাশ্বত মানে চিরন্তন বা চিরকালের। ভিডিওটি তোমরা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।